আওয়ামী লীগের সময় দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থান, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলমদের মতো ব্যক্তিরা নেতৃত্ব দিয়েছেন, তার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। কাজেই ছাত্র প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যখন অন্তর্বর্তী সরকারে আসলেন, তখন তাদের প্রতি প্রত্যাশাও ছিল অনেক। তারা দুর্নীতি দমন করবেন এবং স্বার্থান্বেষী মহলের চাপ উপেক্ষা করে দেশের স্বার্থকে প্রাধান্য দেবেন। কিন্তু তারা তা কতটুকু করতে পেরেছেন, এ নিয়েই আজকের বিশ্লেষণ। সঙ্গে আছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ আর আমি আব্দুল্লাল হুসাইন। অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম গত বুধবার তারা পদত্যাগ করলেন, এবং এই যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো এর ঠিক একদিন আগে তাদেরকে তো আসলে সেপ্টেম্বর মাঝামাঝি সময় থেকেই পদত্যাগ করার জন্য বলা হচ্ছিল কিংবা চাপ প্রয়োগ করা হচ্ছিল, তখন তারা কেন করলেন না? চাপ প্রয়োগ শব্দটা ব্যবহার করা ঠিক নয়। ওনাদের সেপ্টেম্বরের মাঝামাঝিতে বলা হয়েছিল পদত্যাগ করতে, কারণ রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ আচরণ করতে হবে, এবং ছাত্র উপদেষ্টারা যেহেতু একটা রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট, সেহেতু তাদের এখানে না থাকাই ভালো। তো তখন আমরা সূত্রের মাধ্যমে যতটা জেনেছি, নিশ্চিত হয়েছি যে অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে তাদেরকে বার্তা দেওয়া হয়েছে তোমরা পদত্যাগ করো। কিন্তু ওনারা আসলে তখন পদত্যাগ করতে চাননি, তারা আরও সময় চেয়েছিলেন। এরপরে কিন্তু আরও কয়েক দফা তাদেরকে বলা হয়েছিল যে তোমরা পদত্যাগ করো, কিন্তু ওনারা আসলে থাকতে চেয়েছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনের একদম তফসিল ঘোষণার আগ পর্যন্ত থাকতে চেয়েছিলেন, আর মাহফুজ আলম সরকারি থেকেই নির্বাচন করতে, মানে নির্বাচনকালীন সরকারেও তিনি থাকবেন এরকম একটা আশা তার মধ্যে বা প্রত্যাশা তার মধ্যে ছিল, আগ্রহ তার ছিল। উনি নির্বাচন করবেন না এরকম একটা মনোভাবও ছিল, কিন্তু আসলে সরকার থেকে অনেকটা অনড় ছিল যে না, তাদের দুজনকে সরে যেতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই, এবং সেই অনুযায়ী তারা সরে গেলেন। এবং রাজনৈতিক দলগুলো থেকেও তো এটা একটা চাপ ছিল তাদের। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোই তো সরকারকে বলেছে যে আপনারা এদের নিরপেক্ষ করার স্বার্থে এদের দুজনকে সরিয়ে দিন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর 8 আগস্ট তখন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সেখানে আসলে আসিফ মাহমুদ ছিলেন তখন থেকেই। সবশেষ তিনি স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ প্রায় 15 মাস তিনি দায়িত্ব পালন করলেন। তার পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করছেন, কেমন ছিল তার পারফরমেন্স? একটা হলো যে দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা এটা অবিস্মরণীয়, ঐতিহাসিক ভূমিকা তিনি রেখেছিলেন, সাহস দেখিয়েছিলেন, এবং তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা জেলবাস অথবা গুম হয়ে যাওয়ার ঝুঁকি নিয়েও তারা এই আন্দোলনটায় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলেন। মাহফুজ আলমের ভূমিকাও আমরা পরে জেনেছি যে উনি অধ্যাপক ইউনূস বলেছেন যে উনি ছিলেন মাস্টার মাইন্ড, মানে ওনাদের তো স্বাভাবিকভাবেই ওনাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে, কারণ জুলাই অভ্যুত্থানের আগে আমাদেরকে বলা হয়েছিল, দেশের মানুষকে বলা হয়েছিল যে নতুন বন্দোবস্তের কথা। আমরা জানি যে বিগত সরকারের আমলে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা ইত্যাদি সব ক্ষেত্রেই এরা নতুন কিছু করবেন, এবং আরেকটা প্রত্যাশা ছিল দেশে বেটার শাসন আমরা দেখতে পাবো, ভালো কাজ আমরা দেখতে পাবো, অনেক বড় বড় নতুন কিছু দেখতে পাবো। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে এই যে দুজন উপদেষ্টা, আমরা যদি আসিফ ভুঁইয়ার কথা শুরু করি, উনি নতুন কি করেছেন, কার্যক্রমের মূল্যায়ন কি? আমরা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাহেবের কাছে জানতে চেয়েছিলাম। উনি বলেছেন যে প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ যে ওনারা করেছেন সেটা কোনোভাবেই বলা যাবে না, বরং তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি, ক্ষমতার অপব্যবহার এবং স্বার্থের সংঘাত সংশ্লিষ্ট কার্যক্রমের অভিযোগ উঠেছে। এটা টিআইবির ইফতেখারুজ্জামানের বক্তব্য। আচ্ছা, যেদিন তিনি পদত্যাগ করেন আসিফ মাহমুদ, তিনি সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি তো সেখানে আসলে উন্নয়নের ফিরিস্তি দিয়েছিলেন, যে অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে উনি তুলে ধরেছিলেন। জি, দেখেন, এই যে উন্নয়নের যে ফিরিস্তি, এটা উন্নয়নের বর্ণনা বয়ান, এটা ছিল বিগত সরকারের আমলের। তারা গণতন্ত্রের বদলে উন্নয়নকে প্রাধান্য দিতেন। তো মানুষ তো উন্নয়ন চায়, ঠিক আছে, কিন্তু সেটা তো অন্য কিছু, তার চেয়ে বেশি দরকার এখন দুর্নীতি দমন, তার চেয়ে বেশি দরকার অপচয় রোধ করা,
তার চেয়ে বেশি দরকার সরকারি প্রকল্পগুলোতে স্বচ্ছতা আনা, তার চেয়ে বেশি দরকার নিয়োগে স্বচ্ছতা আনা। এইসব বিষয়ে ওনার উন্নয়নের ফিরিস্তির ভিতরে কি আছে? বরঞ্চ ওই ফিরিস্তির ভিতরে এগুলো কিন্তু নেই। দুর্নীতি দমনে উনি কী করেছেন? ওনার মন্ত্রণালয়ে শত শত গাড়ি আছে যেগুলো প্রকল্পের গাড়ি, সেগুলো জমা দেওয়ার কথা সরকারের পরিবহন পুলে। ওনার মন্ত্রণালয়ের আমলারা, কর্মকর্তারা সেগুলো চালান জনগণের অর্থের অপচয় করে। উনি কোনো ব্যবস্থা নিয়েছেন? কোনো দেখি না। তার সময় নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে, বড় বড় পদগুলোতে নিয়োগে। আমি একটা উদাহরণ দিই, ঢাকা ওয়াসার এমডি পদে ঢাকা ওয়াসার একজন নিয়োগ দেওয়া হলো, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি ওএসডি ছিলেন। তাকে নিয়োগ দিতে গিয়ে তাকে পদোন্নতি দেওয়া হলো, তারপর তার শর্ত পরিবর্তন করা হলো, তারপর তাকে নিয়োগ দেওয়া হলো কি, যাদেরকে ভাইভাই মৌখিক পরীক্ষায় ডাকার কথা ছিল তাদের কাউকে ডাকা হলো না। সেটা নিয়ে সংবাদপত্রে রিপোর্ট প্রকাশিত হয়েছে। তারপরেও তাকে নিয়োগ দিতে হবে কেন? এরকম আরও উদাহরণ দেওয়া যাবে, আমি এটা উদাহরণ দিলাম। আপনি দেখেন প্রকল্পগুলো কিভাবে নেওয়া হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের জেলা কুমিল্লার জন্য 2400 কোটি টাকার একটা প্রকল্প নিলেন এলজিডির মাধ্যমে, তার অধীন সংস্থা। তো কুমিল্লা সবসময় কিন্তু আপনার অতীতে আপনি জানেন যে তাজুল ইসলাম ছিলেন এলজিডি মিনিস্টার এর আগে আওয়ামী লীগ সরকার আমলে। কুমিল্লা সবসময় সর্বোচ্চ বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান জেলাগুলোর মধ্যে একটা থাকতো, কখনো শীর্ষ 5-এ থাকতোই, আর বেশিরভাগ বছর তারা সর্বোচ্চ থাকতো। সেই কুমিল্লার জন্য উনি আলাদাভাবে 2400 কোটি টাকার একটা প্রকল্প নিলেন। অন্যদিকে আমরা দেখিয়েছি, এই রিপোর্টটা প্রথমত প্রকাশিত হয়েছিল, অন্যান্য বহু জেলা আছে যারা 24 কোটি, 25 কোটি, 50 কোটি টাকা বরাদ্দ পায় সারা জেলায়। তো গেল, এটা একটা গেল। এবং যখন উনি কুমিল্লায় ওনার রাজনীতির নির্বাচনে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বা আগ্রহ ছিল, কিন্তু পরে যখন দেখলেন যে ওখানে কঠিন, উনি ঢাকা 10 আসনের জন্য ভোটার হলেন, সেখানকার জন্য নির্বাচন করবেন বলে প্রত্যাশার কথা জানালেন। কিন্তু এখন দেখা গেল যে ওইখানে মসজিদ ইত্যাদিতে তার মন্ত্রণালয়ের অধীন থেকে বড় অঙ্কের একটা বরাদ্দ দেওয়া হলো। এবং এই যে ঢাকার 274টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ দিয়েছে, যে তার মানে তিনি যে মন্ত্রণালয়ে ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এর মধ্যে 145টি মসজিদ, মাদ্রাসা, মন্দিরের অবস্থান ঢাকা 10 আসনে। 3টি আসনকে কেন্দ্র করে দিয়েছে, 3টি আসনকে, এবং সর্বোচ্চ বরাদ্দ হলো ওইটা, এই আসনে। এবং আজ তিনি যিনি ঘোষণা দিলেন, তিনি এই 10 আসন থেকেই মানে ভোটে লড়বেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এখন দেখেন এই প্রবণতাগুলো কিন্তু অতীতের রাজনৈতিক সরকারের আমলে প্রচুর আমরা দেখেছি। এখন নতুন বন্দোবস্তের এই 2 ছাত্র উপদেষ্টা একই কাজ করবেন, এটা ঠিক গ্রহণযোগ্য হয় না মানুষের কাছে। আরও দেখেন আপনি, ঢাকার ফুসফুস নামে, ওসমানী উদ্যান নামে একটা উদ্যান যেটা আছে, সেটা ঢাকার ফুসফুস নামে পরিচিত। ওই উদ্যানটায় কিন্তু কংক্রিটের স্থাপনা নিয়ে বিগত সরকারের আমলে ব্যাপক সমালোচনা হয়েছে, এবং প্রথম আলোতে বেশ কয়েকটি রিপোর্ট আমরা প্রকাশ করেছি। সেই কংক্রিটের স্থাপনাগুলো অসমাপ্ত অবস্থায় এখনো পড়ে আছে। তার মধ্যে ওখানে একটা জুলাই শহীদদের জন্য একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে 46 কোটি টাকায়। ওইখানে কিন্তু পরিবারবাদীরা আপত্তি করছেন, বলছেন যে জুলাই শহীদদের জন্য স্মৃতিস্তম্ভ হোক, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু সেটা ভিন্ন কোনো জায়গায় হতে পারে। ওই উদ্যানের আবার কংক্রিটের স্থাপনা কেন? দেখেন, উনি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন জেলা পরিষদের অর্থায়ন। লাইব্রেরি প্রতিষ্ঠার কাজ হলো জাতীয় গ্রন্থকেন্দ্রের। ওনার মন্ত্রণালয়ে এসে লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন। সেই লাইব্রেরি প্রতিষ্ঠা করতে গিয়ে লাইব্রেরিগুলো এমন জায়গায় জেলা পরিষদের ভিতরে, যেখানে আসলে পাঠক তেমন একটা যায় না। তো এটা জাতীয় গ্রন্থকেন্দ্র বা গণগ্রন্থাগার অধিদপ্তর এদের সাথে আলোচনা করেই কিন্তু একটা সমন্বিত, যাতে মানুষের উপকারে লাগে, সেরকম একটা প্রজেক্ট কিন্তু নেওয়া যেত। লাইব্রেরি প্রতিষ্ঠা একটা ভালো কাজ, কিন্তু কোথায় করব? আর এটা কেন স্থানীয় সরকার, জেলা পরিষদ করবে? এটা তো গণগ্রন্থাগার অধিদপ্তরের কাজ হতে পারত। যাই হোক, তারপর গেল, দেখেন বিগত সরকারের আমলে জুনায়েদ আহমেদ পলকের সময় আইসিটির নানা প্রশিক্ষণের নামে একের পর এক প্রজেক্ট নেওয়া হতো, সেটা নিয়ে তাদের দলীয় নেতাকর্মীদেরকে সুবিধা দেওয়া হতো, এবং এই প্রজেক্টগুলো তেমন কোনো কাজে লাগে না। এটা নিয়ে কিন্তু সরকারেরই রিপোর্ট আছে। তো আইসিটি মন্ত্রণালয়ের এখন যে ফয়েজ আহমেদ তৈয়ব, যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, উনি কিন্তু এসে এই নতুন করে এই প্রজেক্ট আর নেননি। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যুব ক্রীড়া মন্ত্রণালয়ে 2টা প্রকল্প নিলেন। একটা হলো
এই প্রশিক্ষণের 300 কোটি টাকার বেশি, আরেকটা হলো গিয়ে 46 কোটি টাকা বা এরকম, যেটা দুইটা মিলে টোটাল 346 কোটি টাকা। ধরেন 50 কোটি টাকার নিচের প্রকল্প হলে মন্ত্রণালয় নিজেরাই অনুমোদন দিতে পারে, মানে মন্ত্রী। এটা কিন্তু এই একনেকে উঠাতে হয় না। এই ধরনের কৌশল নেওয়া হয়, এই 50 কোটি টাকার নিচে রাখা হয় প্রকল্পগুলো, যাতে একনেকে উঠতে না হয় এবং সেটা নিয়ে আলোচনা না হয়। এই কারণে এই কৌশলটা না হয়। আমরা দেখলাম যে উনি এই কৌশল নিয়ে একটা প্রজেক্ট অনুমোদন দিলেন। এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা আমাদের নেতাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা নয়। আপনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে আছেন, আমি একটু স্থানীয় সরকার মন্ত্রণালয় টেনে আর একটু কিছু বিষয় আপনার কাছে জানতে চাই। স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশব্যাপী আসলে যত প্রকল্প হয় এই মন্ত্রণালয়ের হাত ধরেই আসলে হয়। তিনি সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন এবং আগেও যেটা দেখা যেত, এই যে এই মন্ত্রণালয় দেখা যেত যে মানে আওয়ামী লীগ কিংবা তার আগের সময় যে দলের মহাসচিব, ক্ষমতাসীন দলের মহাসচিব কিংবা সাধারণ সম্পাদকরাই এটার দায়িত্ব পেতেন। তো মানে এইটার আসলে উনি নিজেও এই জায়গাটা মানে মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, এইটার পেছনের কারণটা কি? এটা নিয়ে আসলে তো নানা সময় নানা বিতর্ক এসেছে সামনে এবং কথা আলোচনা হয়েছে। দেখেন, একটা সময় ছিল যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ পেত এবং সারা দেশে রাস্তাঘাট, সেতু ইত্যাদি করা হতো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে। তো দলের সাধারণ সম্পাদক যিনি থাকতেন, যেমন মান্নান ভূঁইয়া ছিলেন, সৈয়দ আশরাফ ছিলেন, এদেরকে দেওয়া হতো স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, মানে এই রীতির ক্ষেত্রে একটা অভিযোগ হলো যে এটা দিয়ে আসলে দলীয় ফান্ড গঠন করা হতো, এই মন্ত্রণালয়ের প্রকল্পের টাকার একাংশ দুর্নীতি করে। আর একটা অভিযোগ আছে যে দলীয় নেতাকর্মীদেরকে এইসব প্রজেক্ট থেকে কাজ দিয়ে তাদের সুবিধা দেওয়া হতো। তো প্রথমে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এফ হাসান আরিফ। তো ওনাকে সরিয়ে দিয়ে শ্রম থেকে আসিফ ভূঁইয়াকে এনে ওনাকে এই মন্ত্রণালয়ে দেওয়া হয় এবং ওই সময় একটা আলোচনা ছিল যে আসিফ ভূঁইয়ারাই এনসিপি মানে এই নেতারাই চাপ দিয়ে এই মন্ত্রণালয়টা নিয়েছেন সরকারের কাছ থেকে, তাদের আগ্রহ ভিত্তিতেই নিয়েছেন। এবং ওই সময় প্রশ্ন উঠেছিল কেন এটা নিতে হবে, এটা কি দলীয় তহবিল গঠনের জন্য? এই প্রশ্নটা ওই সময় উঠেছিল। আচ্ছা, তার মানে হচ্ছে সেখানে তো আসলে শ্রম মন্ত্রণালয় যখন তিনি ছিলেন, গণঅভ্যুত্থানে মূলত শ্রমজীবীরাই তো, আমরা আমাদের প্রতিবেদনেও দেখেছি, আমাদের বিশ্লেষণেও উঠে এসেছে যে শ্রমজীবীদের অংশগ্রহণই আসলে বেশি ছিল। তো সেখানে তো তাদের জন্য কাজ করার একটি বড় সুযোগ ছিল। জি, সরকারের রিপোর্টও এসছে যে গণঅভ্যুত্থানে যারা নিহত শহীদ হয়েছে তাদের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তো এই মন্ত্রণালয় থেকে, শ্রম মন্ত্রণালয় থেকে শ্রমিকদের জন্য, শ্রমজীবী মানুষদের জন্য কাজ করার সুযোগ সবচেয়ে বেশি ছিল। কিন্তু আমরা দেখলাম যে আসিফ ভূঁইয়া সেই মন্ত্রণালয়ে থাকলেন না। এবং গত এক বছরে আপনি জানেন, প্রথম আলোর জরিপে এসছে মানুষের আয় ব্যাপকভাবে কমে গেছে। বড় অংশের মানুষ বলেছেন তাদের আয় কমে গেছে, মাত্র 12% মানুষের আয় বেড়েছে, কিন্তু জীবনযাত্রার আয় বেড়েছে প্রায় 80%, ব্যয় বেড়েছে 80% মানুষের। শ্রমিকদের জন্য, গার্মেন্টস শ্রমিকদের জন্য 9%, মানে 5%-এর অতিরিক্ত 4% ভাতা বাড়ানো হয়েছে বাৎসরিক ইনক্রিমেন্ট এই সরকারের আমলে। কিন্তু ওই সময় মূল্যস্ফীতি কিন্তু 11%, মানে তাদের প্রকৃত মজুরি কিন্তু 2% কমে গেছে। এর বাইরে শ্রমিকদের জন্য কি করেছে এই সরকার? বিশেষ কি করেছে? সাধারণ মানুষদের জন্য, শ্রমজীবীদের জন্য কি করেছে? আমি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। এবার একটু ক্রীড়া মন্ত্রণালয়ের কথা বলি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কথা যদি একটু সামনে এসেছে, মানে একটু আগে এসেছে, উনি মন্ত্রণালয়ে থাকা অবস্থায়, মানে উনি দায়িত্বে থাকা অবস্থায় বিসিবির নির্বাচন হলো। জি, এবং সেখানেও তো আমরা দেখলাম যে মানে তার একদম সরাসরি হস্তক্ষেপের বিষয়টি সামনে উঠেছে এবং ব্যাপকভাবে অভিযোগ উঠেছে। হ্যাঁ, সেই অভিযোগ তো উঠেছিলই। আপনার উনি নিজের মতো করে বোর্ড গঠন করেছেন, এরকম একটা অভিযোগ আছে হস্তক্ষেপ করে। নির্বাচনটা আসলে যে নির্বাচন আমরা যেরকম একটা স্বচ্ছ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমরা প্রত্যাশা করি, বিসিবি নির্বাচনটা সেটা হয়নি। তো সেটার দায় দায়িত্ব উপদেষ্টার উপরে বর্তায়, এটা খুব স্বাভাবিক। আচ্ছা, এই আরেকটি বিষয়, এবং এর কারণে তার যে এপিএস ছিলেন, সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, তার বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং জি, এখানে আমি তাকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছেন বা আগেও বলেছেন যে তিনি নিজেই দুদককে অধিকতর তদন্তের জন্য বলেছেন। এখানে তার দায় কোথায় তাহলে?
হ্যাঁ, তার দায় কোথায়? উনি আসলে এটা দুদককে তিনি বেছে নিয়েছেন, ওনাকে, উনি দুর্নীতি করেছেন বা দুর্নীতির অভিযোগ উঠেছে, তার দায় আমি যাকে বেছে নেব আমার উপরে বর্তাবে। তারপর উনি কি করলেন? উনি বললেন যে আমরা দুদককে, আমি নিজেই অনুরোধ করেছি যাতে দুদক তদন্ত করে। কিন্তু দুদক যে অনুসন্ধান করেছে সেটা কোনো অগ্রগতি আছে? কোনো অগ্রগতি কিন্তু নাই। এটাই হলো মজা। এটা কি ফেস সেভিং, মানে লোক দেখানো ভাবে বলা যে আমি বলেছি দুদককে? দুদক কেন সেই তদন্ত এতদিন শেষ করে জানালো না যে উনি দোষী না নির্দোষ? আরেকটি বিতর্কের কথা আমার যেটি মনে পড়ছে যে তিনি একবার দেশের বাইরে যাচ্ছিলেন, তখন বিমানবন্দরে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার যখন চেকিং হয় সেখানে তার ব্যাগে মানে ম্যাগাজিন, জি, উনি ওনার নিরাপত্তার জন্য একটা অস্ত্রের লাইসেন্স নিয়েছেন। জুলাই অভ্যুত্থানের এই যারা আছেন তাদের নিরাপত্তার সংকট নিয়ে আলোচনা আছে, উনি লাইসেন্স নিতেই পারেন। সেটা একটা ভুলক্রমে নিয়ে গিয়েছিলেন, সেখানে সেটা নিয়ে বিতর্ক হয়েছিল যে উনি ওনার ম্যাগাজিন ওনার ইয়েদের কাছে দিতে পারেন কিনা, বা এই ভুল কিভাবে করেন। এরকম বিতর্ক অনেকগুলো হয়েছে, তবে এটা খুব বেশি বড় করে দেখার কিছু নেই। কিন্তু ধরেন সাধারণ মানুষ এগুলো নিয়েই বেশি আলোচনা করে। উনি যে অস্ত্রের লাইসেন্স নিয়েছেন সেটা নিয়ে মানুষ কিন্তু আলোচনা করেছে। এবার একটু মাহফুজ আলমের প্রসঙ্গে আসি। তিনি 28 আগস্ট গত বছরে 2024 সালের অভ্যুত্থানের ওই মাসটাতে 28 আগস্ট তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন। এরপর উপদেষ্টা পরিষদে জায়গা পেলেন। তারপর ফেব্রুয়ারিতে তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন। সব মিলিয়ে 13 মাস সরকারে আছেন। তার পারফরমেন্স আপনি কিভাবে দেখেন, মূল্যায়ন করবেন কিভাবে? দেখেন, মাহফুজের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির এরকম বড় ধরনের অভিযোগ প্রকাশ্যে আসে নাই, বা কিন্তু যেটা এসছে যে উনি 2টা টিভি চ্যানেলের লাইসেন্স দিয়েছেন, যেটা শেখ হাসিনা যেভাবে লাইসেন্স দিতেন যে প্রক্রিয়ায় উনি সেভাবেই লাইসেন্সটা দিয়েছেন। নতুন কোনো চেঞ্জ আনেননি এইসব লাইসেন্স বিতরণের ক্ষেত্রে। কি নীতিমালা অনুসরণ করা হবে, কি সেসব ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি। গণমাধ্যম সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট বাস্তবায়নে কিন্তু উনি তেমন কোনো উদ্যোগ নেননি। যেটা আমরা জানতে চেয়েছিলাম গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রধান ছিলেন সাংবাদিক কামাল আহমেদের কাছে, তো কামাল আহমেদ যেটা বলেছেন আমি আপনাকে পড়ে শোনাই। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়নি, এটা সত্যি, কোট আনকোট কামাল আহমেদ। উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের এ বিষয়ে ভূমিকা নেওয়ার কথা, তবে তিনি সেটা নেননি অথবা পারেননি। না পারার কি কারণ সেটা তিনি ভালো জানবেন, তবে শোনা যায় আমলারা তাকে সহযোগিতা করেননি, তিনি আমলাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। এটা কামাল আহমেদের বক্তব্য, এখানে শেষ হল। এখন জুলাই অভ্যুত্থানের নায়করা তারা যদি আমলাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে কাজ করতে না পারেন, এটা খুবই দুঃখজনক। কিন্তু আমরা যেটা জানি, আমরা যে মাহফুজ আলম অফিসে যেতেন বেশিরভাগ ক্ষেত্রে বিকেলে, অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 5টা, উনি বিকেলে অফিসে গেলে ওনার সেই নিষ্ঠাটা ছিল কিনা যে আমি এইগুলো করব। ওনার কাছে ফাইল পড়ে থাকতে অভিযোগ আছে, উনি স্বাক্ষর করতেন না বা দেখতেন না, ইত্যাদি অভিযোগ আছে। তো এই নিষ্ঠার ঘাটতি তো ওনার, সেটা তো আমলারা তো সেটা সুযোগ নেবেই। কামাল আহমেদ আরেকটা কোট করি, ওনার আরেকটা অংশ। মাহফুজ আলম গত সেপ্টেম্বরে বলেছেন তিনি অন্তত সাংবাদিকদের সুরক্ষা আইনটি করে যাবেন। সেই অঙ্গীকারও তিনি রাখতে পারেননি। কেন পারেননি সেটার ব্যাখ্যা তিনি দিতে পারবেন। কামাল আহমেদের বক্তব্য এখানে শেষ। হ্যাঁ, মাহফুজ আলম বলেছিলেন যে সাংবাদিকদের সুরক্ষায় তিনি একটা আইন করে যাবেন, সেটা কিন্তু করতে পারেন। তো তার আসলে পারফরমেন্স কি? তার আসলে সেরকম কোনো পারফরমেন্স নেই। আসলে সংবাদপত্রের প্রচার সংখ্যার সঠিক সংখ্যা প্রকাশ উনি তেমন কিছুই করতে পারেননি। বিজ্ঞাপনের রেট সংবাদপত্রের জন্য, দেখেন সংবাদপত্রগুলোর অবস্থা খারাপ, সেই 14 সালে বিজ্ঞাপনের রেট নির্ধারণ হয়েছিল, এরপর কিন্তু বাড়ে নাই। সেই বিজ্ঞাপনের রেট বাড়ানোর ক্ষেত্রে ওনার কিন্তু তেমন কোনো ভূমিকা নেই, বাড়েনি। তারপরে আপনার সংবাদপত্রের ক্রোড়পত্রগুলো, সেগুলো বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা আনা, বিজ্ঞাপন বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা আনা, কোনো কিছুই কিন্তু উনি করতে পারেন। এখন তো আসিফ মাহমুদ ঘোষণা দিলেন তিনি ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। মাহফুজ আলমের বিষয়টি যদি এখনো পরিষ্কার না, এখন পদত্যাগের পর আসলে আপনার কি মনে হচ্ছে তারা কি করতে পারেন?
ওনারা দুজনই নির্বাচন করবেন, কিন্তু আসিফ ভুঁইয়া সাহেব উনি বলেছেন যে উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। আজকে দুপুরেই উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন, ভিডিও আপলোড করেছেন। জি, আমরা যতদূর জানি ওনারা বিএনপি থেকে নির্বাচন করার একটা আলাপ আলোচনায় ছিলেন, ওনাদের আগ্রহ ছিল, কিন্তু সম্ভবত সেটা সফল হয়নি। মাহফুজ আলম কি করবেন সেটা এখন স্পষ্ট নয়। তার ভাইয়ের বিষয়টিও, মাহফুজ আলমের ভাইয়ের বিষয়টিও এসেছিল যে তার বড় ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, জি, উনি রেড ক্রিসেন্টের আপনার পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন, তিনি ভোটে আসতে পারেন এরকম একটা কথা চলছিল। ও ওইটা মাহবুব, আমি বলছিলাম মাহবুব আলম যে রেড ক্রিসেন্টের হয়েছে, ওনার সাথেও ওখানে নানা বিতর্ক হয়েছে। তো উনি ভোটে আসবেন সেটা বলছেন, কিন্তু এখন স্পষ্ট নয়। আমার বক্তব্য এখানে শেষ করি যে গবেষক আলতাফ পারভেজ, ওনার মূল্যায়ন জানতে চেয়েছিলাম ওনাদের দুজনের সম্পর্কে। ওনার বক্তব্যটা, উদ্ধৃতিটা পড়ে আমি শেষ করি। সেটা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে দুই উপদেষ্টা সরকারে গেছেন। তাদের দায়িত্ব ছিল নিজের আওতাধীন ক্ষেত্রে সংস্কার, গণ অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা পূরণে সরকারকে প্রভাবিত করা। সেটা তারা করতে পেরেছেন বলে মনে হয় না। বিষয়টা হলো, তখন বলা হয়েছিল সরকারে এই গণ অভ্যুত্থানের চেতনা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ছাত্র প্রতিনিধি থাকবেন এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করে প্রতিনিধি সংযুক্ত থাকবেন। তো তাদের কি ভূমিকা সেটা তো মানুষ দেখেছে, এবং যারা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তাদের তিনজনের বক্তব্য আমরা দিলাম যে তারাও এখন ওনারা কেন পারলেন না, কি কারণে পারলেন না সেটা ওনারা একটা ব্যাখ্যা দেন, কিন্তু মানুষের মূল্যায়ন হবে মানুষের জানাশোনা বোধ, মানুষ কি অনুধাবন করে সেটা থেকে মানুষ মূল্যায়ন করবে। রাজীব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে নিয়ে, যারা বুধবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। এরকম রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব। চোখ রাখুন প্রথম আলোতে, প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং একই সাথে প্রথম আলো .com-এ থাকুন। ভালোর সাথে, আলোর পথে।